আজ সকালে আমাদের প্ল্যান হলো সূর্যোদয় শ্যুট করা। তো সাগর ভাইয়ের শরীর এখন খুব একটা ভালো নাই, এখন একেবারে ঘুটঘুটে অন্ধকার। এই সময় এখন এই বনু রাস্তা দিয়ে আমি একাই হেঁটে চলেছি। এই সাজেক ভ্যালির এই জায়গাটা একেবারে ডেভেলপ করা, লোকজন কোথাও কেউ নাই, একেবারেই খালি। আর এর মধ্যে এই এখনো ফজর রক্ত হয়নি, আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি নাবিলদের কটেজে। ওখান থেকে আমরা সূর্যোদয় শুট করব ইনশাল্লাহ। হলো সেই আইকনিক সাজেকের সেই বিল্ডিং, লাল ছাদওয়ালা, অনেক পুরনো। হ্যাঁ, রাস্তায় আমি ছাড়া একটা কুকুরও নাই, সরি সেটা ঠিক হবে না, আমি ছাড়া একটা কুত্তাও নাই। আমি আছি আর আকাশের ওই একটা তারা আছে, একটা না হাজার হাজার তারা দেখা যাচ্ছে, মাত্র একটা ব্রাইট স্টার। একা একা আসাটা একেবারেই ঠিক হয়নি, বন্যপ্রাণীর কথা বাদই দিলাম। হ্যাঁ, মানুষও তো আছে, আল্লাহ ভরসা। এই পর্যন্ত বলছে একটু বুকে পানি আসলো, এখন কিছুটা হলেও সভ্যতার টাচ পাচ্ছি। আর সেই অলমোস্ট কংলাক পাহাড় থেকে শুরু করে একেবারে হেলিপ্যাড পর্যন্ত কোনো লাইট নাই, কিছু নাই। এক সাইডে খাড়া পাহাড় আর আরেক সাইডে একেবারে ডিচ নিচে। সিদ্ধান্তটা মোটেও বুদ্ধিমানের কাজ ছিল না, কিন্তু প্ল্যান করে ফেলেছি। এই তো আসার সময় আমার এই একা রাস্তায় বারবার একই কথাই মনে হচ্ছিল, সেটা এখন বলবো না, একটু পরে বলবো। একা একা এভাবে বের হওয়াটা, যেটা আগে বলেছি, একেবারে বুদ্ধিমানের কাজ না। সো আই ডোন্ট রেকমেন্ড এনিবডি ডুইং ইট। কারণ আমি যেখান থেকে সাহস পেয়েছি সেটা হলো আমার অভ্যাস থেকে। রাত্র 3টার সময় একা একা বনের ভিতরে হরিণের জন্য মাচায় উঠে বসে থাকি, কিন্তু সেটা ভয় শুধুমাত্র বন্য প্রাণীদের জন্যে। কিন্তু এখানে শুধু বন্য প্রাণী না, মানুষও থাকতে পারে, কাজেই এখানে বিপদ অনেক অনেক বেশি। ডেফিনেটলি ডোন্ট রেকমেন্ড ইট টু এনিবডি। ফাইনালি এই জায়গাটাকে একা পেলাম, কারণ এখানে সাধারণত এত ভিড় থাকে, লাইন ধরে ছবি তুলতে হয়। প্রথম একটা কুকুর খুঁজে পেলাম, তাকে কত আপন, কত কাছের মনে হচ্ছে এখন। ভয় পেয়ে গেছে। ফাইনালি এসে পৌঁছলাম, প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়েছে এই অন্ধকারে। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি সাজেক থেকে। আমার সাথে আছে নাবিল আর ঐশিন। আমরা ওর ডেকে এসে দাঁড়িয়ে আছি, আমরা সূর্যোদয় দেখবো আজকে। রাস্তায় হেঁটে আসার সময় আমি বলেছিলাম যে কিছু একটা মনে আসছে বারবার, কিন্তু সেটা আমি বলি নাই। এসব গল্প একা একা অন্ধকার রাতে কোনো পথে বলতে হয় না। তো আমি এই গল্পটা বলেছিলাম নিষ্কান্ধা ভূতের কথা, সেই কন্ধহীন ভূত, মানে যার সমস্ত বডি আছে কিন্তু মাথাটা মিসিং আর চোখ দুটো হলো বুকের মধ্যে। তো এটা আমি এখন মনে করি জাস্ট এ ফোকলোর অথবা জাস্ট মানুষের ফ্যান্টাসি, কিন্তু এটা আমার বাবার কাছে শোনা, তার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে। একবার আমার বাবা তখন কত 20-21 বছর হবে, গ্রামে, আমাদের বেনুখালী গ্রামে। তো সেখানে মাছ, পীরের বোয়াল পাওয়া যায় ওই আড়ের বিলে। তো পীরের বোয়াল বলতে বোঝায় যখন বোয়ালগুলো ডিম ছাড়বে তখন মেয়ে বোয়ালগুলো পেট উপরে দিয়ে ভেসে থাকে, আর ছেলে বোয়ালগুলো সেই পেটের মধ্যে ঠুকরে সেই ডিমগুলো বের করে দেয়। তো তখন যে এই যে সিচুয়েশন, এটাকে বলে পীরের বোয়াল। আর সেটা তখন ধরা খুবই সহজ, কারণ ওরা তখন পালিয়ে যায় না। সেই সিজনে আমার আব্বা আমার দাদিকে বলেছিল যে, বা আমাকে তুমি ডেকে দিও ফজরের ওয়াক্তে।
ঠিক আছে, তখন তো অ্যালার্ম ক্লক নাই, সেলফোন নাই, কিছুই নাই। তো তো আমার বাবা আমার দাদির ডাক শুনে তিনি একটা ট্যাটা হলো যে ট্যাটা অথবা ট্যাটাই, যেটা হলো একটা বাঁশের লম্বা স্টিক, তার আগে অনেকগুলো সুচালো লোহার স্টিক থাকে ধারালো, যেটাতে মাছ মারে। আর বর্ষা হলো যার মধ্যে একটা মাত্র স্টিক থাকে, ইফ আই এম নট মিস্টেকেন। তো পরে সেখানে তো আমার বাবা যথারীতি আমার দাদির ডাক শুনে তিনি যাচ্ছিলেন বিলে মাছ ধরার জন্য। তো অনেক দূর যাওয়ার পর আমার বাবার হাতে তো ছিল, যে বললাম, একটা ট্যাটা। আর অনেক দূর যাওয়ার পর ও আরেক হাতে হারিকেন, আরেক হাতে একটা ট্যাটা। অনেক দূর যাওয়ার পর একদম বিলের কাছাকাছি পৌঁছে গেছে, তখন শব্দ শুনলো পিছনে, হুম হাম হুম হাম, এ ধরনের একটা শব্দ শোনা যাচ্ছিল। তো এখন আমাদের কাছে এটা ফানি মনে হয় শুনলে, কিন্তু আমি যখন একা একা হেঁটে আসছিলাম সেটাকে অনেক রিয়েল মনে হয়েছিল। তারপর তো আমার বাবা যখন পিছিয়ে তাকিয়ে দেখলো যে বেশ একটা মানুষের শোল্ডার হাইট অনুযায়ী দুইটা লাইট, বেশ ব্রাইট ব্লু লাইট পাশাপাশি আমার বাবাকে ফলো করছে। তো সাথে সাথে ভয় না পেয়ে হারিকেনটা একটু নিচু করে দেখলো যে নিচে পা দেখা যায় নাকি। দেখলো নিচে কোনো পা নাই, সো সামথিং ফ্লোটিং। তখন আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে স্পিডে হাঁটা শুরু করলো। আর ওই এটাকে কী বলে, ট্যাটাটাকে পিছন দিকে ধরেছে, যেন কেউ যদি কাছে আসে সে অ্যাটলিস্ট একটা কিছু লাগানো যায়। তো আমি একা একা হেঁটে আসছিলাম এই বনের পথে, আর ভাবছিলাম আমার কাছে তো একটা স্টিকও নাই, আমি কী দিয়ে কী করবো, শুধু একটা ফ্ল্যাশ লাইট। তো পরে তো এইভাবে প্রচণ্ড ভয় পেয়ে হাঁটতে হাঁটতে দেখে যে সামনে চক মানে বড় ক্ষেত আর কি, সেখানে একটা পাগলা ছিল গ্রামে, সে দিন নেই রাত নাই যখন তখন খেতে এসে কৃষিকাজ শুরু করে দিত। তো সে কাজ করছে, তো আমার বাবার সাথে সাথে দৌড়ে ফিল্ডের ভিতরে যে একদম মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন ওই লোকটা বললো যে, বাবা তুমি কী করে এত রাতে? তো বললো যে, না কই এত রাত, আমার মা ডেকেছে আমাকে, আর তাছাড়া এখন তো সূর্য উঠেছে। বললেন না, এখন মাত্র মধ্যরাত পার হয়ে গেছে একটু আগে, এখনও তো সূর্য ওঠার অনেক বাকি। পরে সেই লোক, যাকে সবাই বলতো গ্রামের পাগল, আমার বাবাকে বাড়িতে এসে দিয়ে যায়, এবং আমার বাবা এরপরে জ্বরে অনেক দিন ভুগেছেন। তো দাদিকে যখন জিজ্ঞেস করেছে পরে, যে তখন আমার দাদা বলছে, কই আমি তো তোকে ডাকি নাই। এটাকে বলে নিশিভূত বাবাকে ডেকেছিল। আর এখন আপনারা, আমি চাই না আপনারা কেউ বিশ্বাস করেন এই গল্প, এটা আমার বাবার কাছে শোনা তার নিজের জীবনের অভিজ্ঞতা হতে পারে, আই ডোন্ট নো কী ছিল সেটা। তো যাই হোক, আজকে আমি একা একা আসার সময় এই গল্পটা বারবার আমার মনে পড়ছিল, একটু একটু ভয় হচ্ছিল। আমরা বসে আছি সূর্যের অপেক্ষায়, কখন সূর্য উঠবে। ওইটা মনে হয় শুকতারা, অথবা যেটাকে বলে ভিনাস বা বৃহস্পতি, আই থিঙ্ক। আই কুড বি রং, ভাই ভুল হয়ে গেলে একটু কারেকশন করে দিবেন। আমাদের একদম সামনে, ক্যামেরায় সঠিক উঠছে না, আমাদের নিচেই কুয়াশার সাদা চাদর, তারপর পাহাড়, এবং তার উপর আকাশ আর তারারা জেগে আছে এখন আমাদের সাথে সাথে। আজান দিয়ে দিয়েছে। আমি যে সময়টা বের হয়েছিলাম সেটা ছিল, কোরআনেও বলা আছে, সেটা খুবই খারাপ সময়, যে সময় জিন ভূত পরি এরা যা আশা করে, খারাপ যা কিছু আছে ওই সময়টায় যা আশা করে। আমি ঠিক তখনই একা একা বনের ভিতর দিয়ে হেঁটে এসেছি। ইট ওয়াজ ব্যাড। তোমার যে ঠান্ডার সমস্যা, তুমি সকালে উঠতেই পারবে না। সূর্যটা খুবই আস্তে আস্তে উঠছে, আর যখন একবার উঠবে তখন কিন্তু খুব দ্রুত উঠে যাবে। আই মিন, সবচেয়ে বেশি মাইন্ড বাগলিং, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যেটা, সেটা হলো এই কুয়াশার নদী দেখে। আমরা জানি এটা কুয়াশা, কিন্তু তারপরও চোখে আই মিন বিশ্বাস হয় না যে এটা নদী না, মনে হচ্ছে নদীর মাঝখানে একটা আইল্যান্ড। ইটস জাস্ট টু বিউটিফুল। সামারে সূর্য উঠবে একেবারে আমাদের নাক বরাবর, কিন্তু এখন উইন্টার, এই জন্য সাউদার্ন সাইড দিয়ে সূর্য উঠছে, আর বেচারা সূর্য উঠি করে উঠছে না, আমরা অপেক্ষায় আছি।
যে আশা নিয়ে এসেছিলাম দেখব বিউটিফুল সূর্যোদয়, সেটা দেখা হয়নি, কারণ সূর্যটা কিভাবে আস্তে আস্তে ডান দিকে সরে গেল, আর যে লাল একটা জিনিস ছিল, কালার ছিল, সেটাও চলে গেছে। কিন্তু তারপর আমরা এনজয় করলাম ঐশিন, নাবিল ওদের সাথে এই যে সকালে অ্যান্টিসিপেশন করা সূর্য দেখার জন্যে। এই সকালটা আমরা এনজয় করেছি একসাথে 3 জন। অসাধারণ সুন্দর ছিল। সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর। সূর্য উঠেছে অনেক আগেই, কিন্তু মেঘ আর পাহাড়ের আড়ালে লুকিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি তার সৌন্দর্য কিছুটা। ফাইনালি এখন বাজে 7:40। সেই 5টা থেকে বসে আছি, প্রায় 3 ঘন্টা বসে থেকে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, কি অ্যামেজিং সুন্দর।
আর কিছু অ্যামেজিং ড্রোন শট। আশা করি আপনারা এনজয় করেছেন। মনে হয় না বাস্তব কিছু দেখছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই যে কি সুন্দর, আর এই যে কি সৌন্দর্য, এটা কোনো ক্যামেরা অথবা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। হয়তো কোনো নামি দামি কবি সাহিত্যিক তারা বলতে পারবেন, কিন্তু আমার শব্দভাণ্ডার খুবই সীমিত। এটা কীভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। সত্যি অসাধারণ, অসাধারণ একটা সকাল কাটলাম আমরা। আর এখনও যে কি অ্যামেজিং ভিউ, সুবহানাল্লাহ, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো এখন আমরা যাবো একটু ব্রেকফাস্ট করতে। উঠেছি সেই সকাল 4:30। আমি অ্যাকচুয়ালি 4টার সময় উঠেছি, এখন বাজে 7:30। ক্ষুধা লেগেছে। সকালের প্রথম চা বাঁশের চুঙ্গা। ভাইয়া প্রথম চা আপনি খান। মুলি বাঁশের চা। আদা দেয়া, আদা এবং লবণ দিয়ে লাল চা, খুবই সুস্বাদু, ভালো। আপনারা আজকে যে অ্যামেজিং সব ভিডিও এবং ফটো দেখলেন, সেই শট নিতে হলে আপনাকে পূর্ব দিকে ফেস করা যে রিসর্টগুলো আছে সেগুলোতে থাকতে হবে। তাহলে আপনারা এই অ্যামেজিং শট এবং অ্যামেজিং মর্নিং এনজয় করতে পারবেন। ঐশী আর নাবিল কলা কিনছে। এখন এই যে এই একটা দেন, এই একটা কত খুলে দিতে পারবেন? এটা শক্ত হয়ে যাবে, শক্ত হবে। ভাঙিলে আরক্ষণে রইব, জোড়াইলে আরক্ষণে রইব। তাহলে রেখে দিবি না? হ্যাঁ দিব, রেখে দিব। দেন না, 70 টাকা দেন না, দেন না। পরে ডিফারেন্স, আমি এই ভোরে যখন একা একা আসছিলাম তখন কেমন ছিল, আর এখন কি লাইভলি মনে হচ্ছে। এখন আর ভয় ভয় লাগছে না। আবার গান এনে দেবো হাট থেকে মান তুমি করো না।
আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কি আমাদের সাথে ঘুরতে বেরোইছো? ভয় নাই, ভয় নাই। আমি বেশিরভাগ মুরগির রান খাই, খাসি রান খাই না সহজে। আসো আসো আসো। কালকে না বললেন গরু রানো খান আপনি? খাই খাই, কিন্তু খাসি রান তো সবসময় পাওয়া যায় না। ইস ইস, অলরাইট। আরেকবার দেখাও, আরেকবার আরেকবার আরেকবার। আরেকটা কোথা দাও, দাও 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 দাও। এই তো, গুড জব। এত এত রেস্টুরেন্ট খুঁজলাম, কিন্তু কারো কাছে পরোটা আর ডাল নাই, মুগের ডাল। মুগের না, বুটের ডাল। আমরা খুঁজছিলাম, আমাদের ক্রেভিং হচ্ছে পরোটা খাবো আর বুটের ডাল খাবো। কারো কাছে না, সবার কাছে খিচুড়ি আর ডিম ভুনা অথবা ডিম ভাজি। তো আবার রাত্রে কিন্তু এখানে সারা রাত্র পরোটা বিক্রি হয়, সকালে পরোটা নাই। অনেক হাঁটাহাঁটির পর একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। তো আমরা কাছে সেখানে এই পরোটা, ডাল আর ডিম ভাজি। অনেক অনেক হাঁটাহাঁটি করে আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি। আমাদের এই ডাল ভুনাটা খুবই মজা। আমরা যেরকম আশা করেছিলাম তার চেয়ে তো ভালো আসলে। আমাদের তো সকালে আসার সময় যেভাবে আসছে হয়তো যাওয়ার সময় এরকম হবে, সবাই একসাথে জমায়েত করে তাদের সাথে নিচে একটা টাইম আছে। না 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 না, যাওয়ার সময় ওরকম কোনো প্রবলেম নেই। যাওয়ার সময় যে যার মতন চলে যেতে পারি। আসার সময় ভূতের ধরে, যাওয়ার সময় ভূতের ধরে। এই সাজেক থেকে মনে করো যারা চলে যাবে আজকে দেখতে পারবা। আমরা এখানে এসেছিলাম লাঞ্চ করতে, কিন্তু ওরা গেস্ট ছাড়া আর কারোর জন্য লাঞ্চের ব্যবস্থা করে না, অথবা কোনো খাবারের সার্ভিসই নাই। তো এখানে আরো ভালো কিছু রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে ট্রাই করবো আজকে লাঞ্চ। আমরা লাঞ্চের জন্য যাচ্ছি এই মন্টানা রেস্টুরেন্টে। গিয়েছিলাম ভিতরে বসতে, কিন্তু ভিতরে একটু স্টাফি মনে হয়েছে। বাইরে ধুলাবালি থাকলেও বাইরে বসলাম। তো এখানে আমাদের সমস্ত যে এলাকাটা ঘোরাঘুরি করে দেখলাম, বেসিক্যালি চয়েস খুবই লিমিটেড এবং সিমিলার। সব জায়গাতেই ব্যাম্বু চিকেন আছে, আর একটা প্যাকেজ মুরগি, ডাল, ভাত, ভর্তা, অথবা আপনার মাছ আমি খুঁজলাম, নাই। পাহাড়ের উপর মাছ আসলে খাওয়াটাও সাজেস্টেড না। তারপর এখন আমরা ওই একই মেনু আমরা অর্ডার দিয়েছি, মুরগির মাংস, ডাল, ভাত, ভর্তা। আর আগে থেকে অর্ডার দিলে ওই জুম যে লাল চালটা পাওয়া যায় আছে, সেটা পাওয়া যায়। আগে থেকে অর্ডার না দিলে এটা পাওয়া ডিফিকাল্ট, সব রেস্টুরেন্টে এটা ক্যারি করে না। তো ভাত, ভেজি, ডাল আর থাকবে মুরগির মাংস আর মেবি একটা আলু ভর্তা। এই প্যাকেজ প্রাইসও আপনার মোটামুটি সব জায়গাতেই 280 থেকে 300 টাকা। কি এক টুকরা করে মুরগির মাংস? তো এদের সাইজ একটুখানি বড়, কিন্তু 300 টাকা। এখানে দাম একটু বেশি, অন্যান্য জায়গায় 2 টুকরা, এখানে দিয়েছে 1 টুকরা। আমি শুরু করবো আমার সিগনেচার রান দিয়ে। এখন এটা দেশি মুরগি, ঠিক আছে, এটা আমি সাইজ দেখে বুঝতে পারছি, কিন্তু এখানে ধনেপাতা দেয়া। এখানে আসলে ওরা সবাই মাংসে ধনেপাতা দেয়। মনে হচ্ছে রুই মাছ খাচ্ছি। মাংসের মধ্যে যে আপনার এলাচি আর দারচিনি যে ফ্লেভার থাকবে,
সেটা মিসিং। এখানে এলাচি দারচিনি দিয়েছে কিন্তু খুবই কম, আর এই স্পাইস কম্বিনেশনটা আমরা যেটা মাছে যেটা রান্না করি ইউজ করি সেটাই দেওয়া হয়েছে, যার জন্যে সে মাংসের স্বাদটা পাওয়া যায় না। তো যাই হোক, আপনারা সেরকম মেন্টাল প্রস্তুতি নিয়ে আসবেন যে এখানে সাজেকে বেড়াতে আসছেন, সাজেকের স্টাইলে খাবেন। আর এমনিতে ভাজি আর ডালটা ভালো, আলু ভর্তা ভালো, কিন্তু মাংস খেয়ে মজা পাবেন। এখানে খাসির মাংস, গরুর মাংসের অপশন আছে, কিন্তু আই ডোন্ট রেকমেন্ড ইট। আর যাই হোক, খাবার তো আসলে মোস্টলি সার্ভাইভিং, জাস্ট টু সার্ভাইভ। এখানে মানুষ আসে খাবার জন্য না, সিনারি, সাইট দেখার জন্য, এনজয় করার জন্য, নেচার। আসলে বেশ কয়েক জায়গায় ভালো রিভিউ শুনে আমি এখানে এসেছিলাম, কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। আর পরে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, যেখানে যে সব জায়গাতে এখানে যেখানে গিয়েছি কাস্টমার সার্ভিস ইজ ল্যাকিং। তো পরে যেটা বুঝলাম সেটা হলো এখানে আসলে তারা রিপিট কাস্টমার উপর ডিপেন্ড করে না। যেখানে আপনার রিপিট কাস্টমারের উপর নির্ভর করতে হয়, সেখানে মানুষ কাস্টমার সার্ভিস ভালো রাখে, সেখানে মানুষ কেয়ার করে যে আপনি কী ফিল করলেন, আপনি লাইক করলেন কি না করলেন। কিন্তু যেখানে একটা ট্যুরিস্ট এই এলাকায় আসে মাত্র হয়তো লাইফে একবার, মেবি 2 বার, তো সেখানে এদের ওই যে আমাদের সদরঘাটের কথা বলি, সদরঘাটের রেস্টুরেন্টগুলো যেরকম, যেই অ্যাটিটিউড, খাইলে খান এলে যান, সেম কাইন্ড। আর মানত ভালো না। এবং যেমন আমাদেরকে, আমরা রিকোয়েস্ট করেছিলাম মুরগি প্যাকেজ আর কি, যেটা 300 টাকা প্যাকেজ, সেখানে কথা ছিল আমাদেরকে দেশি মুরগি দিবে। আমার যে রানটা খেয়েছি সেটা দেশি মুরগি ছিল, আর যে 2টা বুকের মাংস দিয়েছে এটা ব্রয়লার চিকেন। আর আমরা বললাম যে ভুলে মনে হয় ব্রয়লার দিয়েছে, বলে যে না এটাই দেশি। এখন বাঙালির হাইকোর্ট দেখালে কিছু বলার নাই। আর যাই হোক, আর কিন্তু যেটাই আগে বলেছি একটু আগে, যে এখানে আসবেন আপনি নেচারকে উপভোগ করতে, যতটুকু আছে, আর কারণ এত বেশি ডেভেলপ হয়ে গেছে যে সেইভাবে এনজয় করার মতো কিছু নাই। তারপরে যতটুকু আছে এনজয় করার মতোই আপনি সেই অ্যান্টিসিপেশন নিয়ে আসতে হবে। আপনার এক্সপেকটেশন বেশি হাই হলে চলবে না। আর এখানে খাওয়া টাওয়ারটা শুধু সার্ভাইভ করার জন্যে। আর এই তো এখানে যেহেতু মানুষের কাছে কথা শুনে এক্সপেকটেশন একটু হাই ছিল, কাজেই ডিসঅ্যাপয়েন্টমেন্টও বড়। এখানে ওরা চা একটা ঘুটনি, ডাল ঘুটনির মতো ঘুটনি দিয়ে ঘুটে এবং তারপরে এরকম ফোম হয়ে যায়, এরকম ফোমই চা বানায় এবং খুবই এনজয়েবল। ঘুটনিগুলি বিক্রি হয়, এগুলো 30 টাকা করে এক একটা। এটাই চা ঘুটনি, ডাল ঘুটনির মতো। সমস্ত সাজেকে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই নামটা আমার পছন্দ, প্যাদা টিং টিং। এটা বলতেও আরাম। আমি একবার এসেছিলাম তো এখানে 5-6 বছর আগে, বলেছি আমি কয়েকবার, কিন্তু আবার কেন আসলাম? নাম্বার 1, সাগর ভাই সে আসে নাই কখনো, তার ইচ্ছা হলো আসতে। অপশন ছিল আমরা কোথায় যাব, দেশের ভিতরে বেড়াতে হবে। তো সেখানে বিভিন্ন অপশন আসলো, কক্সবাজার, তারপর বান্দরবান কয়েকদিন আগে গিয়েছিলাম। আর কক্সবাজার তো আমি থাকি সমুদ্রের কিনারে, এখানে তো হয়তো যাবো আমি ট্রেন রাইডটা, যে ঢাকা থেকে যে কক্সবাজার যে ট্রেন রাইড আছে, আমি তার জন্য আমি কক্সবাজার যাব। তো ফাইনালি সিদ্ধান্ত হলো এখানে হলো একটা কারণ। আর সেকেন্ড কারণ হলো যে এর আগে যখন আমি এসেছিলাম তখন আমার ড্রোন ছিল না, আর এখানে ড্রোন শট অ্যামেজিং হয়, এবং আমি যে শটগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ আই এম ভেরি স্যাটিসফাইড। অসাধারণ সুন্দর হয়েছে। আর আমি জানি আপনারা এনজয় করেছেন, আই হোপ আপনারা এনজয় করেছেন। তো লাঞ্চ টাঞ্চ করে চা খেয়ে হাঁটাহাঁটি করছি এখন। আর কিন্তু এত গরম, অনেক গরম। আজকে ডিসেম্বরের 31 তারিখ, নিউ ইয়ার্স ইভ, কিন্তু প্রচণ্ড গরম। আমি একটা সাদা খালি শার্ট গিয়ে ঘেমে যাচ্ছি। অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি সবাই জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। আর তো মনে হয় 80 ডিগ্রি ফারেনহাইট এরকম টেম্পারেচার, হিউমিডিটি অনেক বেশি হিউমিডিটি। আমি ভেবেছিলাম পাহাড়ে হয়তো একটু ঠান্ডা থাকবে, ঠান্ডা না, ঢাকার চাইতেও মনে হয় বেশি গরম এখানে। তো যাই হোক, ওভারঅল আই লাভ দিস প্লেস, জাস্ট শুধু সাজেক বলে কথা। আর সকালে যে ভিউটা ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এটা এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য আমার হয়নি। আর গতকাল রাতে যে চাঁদ, এটা ফুলমুন ছিল না, অলমোস্ট ফুলমুন, কারণ 3 দিন আগে ফুলমুন ছিল, 4 দিন আগে ফুলমুন ছিল মনে হয়, ক্লোজ ইনাফ। তো এই চাঁদটা যখন পাহাড়ের পিছন থেকে উঠলো, এই যে কি অ্যামেজিং, গুজবাম্প হয়ে যাওয়ার
গুজবাম্প হয়ে গেছে, এমন অবস্থা, এমন তার ইম্প্যাক্ট। তো আপনারা যারা ফুলমুন দেখতে আসবেন, সাজেকে যদি ধরেন একবার এসছেন, এর আগে পরে 2বার এসছেন, কিন্তু শুধু পূর্ণিমা রাতে একবার আসা ডেফিনেটলি ওয়ার্থ ইট। কিন্তু আপনার ভাড়া নিতে হবে রিসর্ট যেটা নাকি পূর্ব দিকে ফেস করা। পশ্চিম দিকে ফেস করলে আসলে ভিউ খুবই কম। আপনার যে মেঘ, যে ভিউ দেখবেন, আমরা যেটা সকালে দেখলাম যে সেই বিউটিফুল কুয়াশা, যেগুলো দেখতে মনে হয় মেঘই মনে হয় না কুয়াশা। তো সেগুলোর যে ভিউ, যে লোক, যে ফিল, সেটা পেতে হলে আপনার পূর্ব সাইডে, ইস্টার্ন সাইডে যে রিসর্টগুলো আছে সেখানে থাকতে হবে, এবং আপনারা এনজয় করবেন ডেফিনেটলি। আমরা এখন একটু হাঁটাহাঁটি করে কংলাক পাহাড়ে চলে আসছি, কিন্তু সাগর ভাই তো আসলে তার রিসেন্টলি একটা দুর্ঘটনা হয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। সে দেখে এখন বললো যে না, যাবে না। ভাবছে সেটাকে কঙ্কার করতে পারবে কিনা। মানে একটা ভালো জিনিস দেখলাম যে ট্রাশ ফেলার জন্য জায়গায় জায়গায় এরকম কন্টেনার রেখেছে, যদিও মানুষ তারপরও যেখানে সেখানে ফেলে, কিন্তু অ্যাটলিস্ট একটা অপশন রেখেছে। তো আমি প্রায় ভিডিওতে বলি, আবারও বলছি যে আপনারা যারা বেড়াতে আসেন, আপনাদের প্লাস্টিক বোতল, পটেটো চিপস যেখানে সেখানে ফেলবেন না। কংলাক পাহাড় উঠেছিলাম এর আগেও, কিন্তু এবারের অনেক একটু ইমপ্রুভ করা হয়েছে ওঠার জায়গাটা। এবার যখন এসেছিলাম এটা আরও অনেক দুর্গম ছিল, তো এখন অনেক সহজ করা হয়েছে। কি নিবো? বাসের গ্লাস নেবে, কি করবো? তো আগের চেয়ে তো অনেক সহজ হয়েছে উঠাটা। আমি 5-6 বছরের কথা বলছি, তো এটা অনেক কঠিন ছিল। যতটুকু মনে আছে আগে এরকম সিঁড়ি ছিল না। আর এখানে একটা সুন্দর বাজার, রেস্ট এরিয়া, চা, নারকেলের পানি, জাম্বুরা, সব খাওয়ার ব্যবস্থা আছে। আর এর উপরে আরো ওঠার ব্যবস্থা আছে। এদিকে আসো, কাম হিয়ার। আমার ডাকে কাছে চলে আসে, কিন্তু সে আসে না। I guess I am not a dog person, a cat person. আগে এখানে ওই কংলাক পাহাড়ের গোড়ায় লাঠি বিক্রি হতো, কারণ ওঠার সময় লাঠি যতটুকু লাগে নামার সময় ডেফিনেটলি লাগবে। আর এখন আমার একটা ম্যানেজ করতে হবে লাঠি নামার আগেই। তো এটা হলো ছোট্ট একটা লোকালয়। আর আরেকটা ব্যাপার যেটা বলতে ভুলে গেছি, আমি আসলে চেষ্টা করছিলাম এখানে লোকাল কোনো একটা ফ্যামিলির সাথে একবেলা কাটাতে, খাওয়া দাওয়া করতে, তাদের পালা একটা মুরগি মেবি, অথবা অ্যাটলিস্ট ডিমের তরকারি, আলু ভর্তা খেয়ে একটু সময় কাটানো লোকালদের সাথে চেনা জানা, কিন্তু সেটা হয়নি। কারণ এখানে যে আমরা যেটা বুঝি যে গ্রাম, সেভাবে গ্রাম এই আশেপাশে নাই। সবগুলি হলো ওই একটা ফ্যামিলি, তারপর অনেক দূর আরেকটা ফ্যামিলি, এইভাবে। আর যারা এন্টারটেন করবে আপনাকে, তার বাসা রান্না করে খাওয়াবে, তারা সবাই অলরেডি বিজনেসের সাথে জড়িত। তাদের অলরেডি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট অথবা হোটেল, রেস্ট হাউস এগুলো আছে। তো হিমালয় জয় করতে পারিনি, কংলাক পাহাড় জয় করলাম ফর দ্য সেকেন্ড টাইম। আমি বলেছিলাম যে সাগর ভাই আপনি পারবেন না, হাঁটুতে ব্যথা পেয়েছে মাত্র কয়েকদিন আগেই, আলহামদুলিল্লাহ সে পেরেছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এই যে একটা পাহাড়ি গ্রাম, আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওখানেও আরো কিছু লোকালয় আছে। আর আগে যেটা বলেছিলাম, ওদের গ্রাম বলতে কিন্তু আসলে 2টা একটা পরিবার, দ্যাটস ইট। কংলাক জয়ী মোহাম্মদ আল ফারুক, না আবার বলি, আমি মোহাম্মদ আল ফারুক বলছি কংলাক পাহাড়ের চূড়া থেকে। কংলাক পাহাড় বিজয় শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের টেম্পোরারি বাসস্থানে। আর
আগে এখানে যেটা বলেছিলাম যে এখানে স্টিক বিক্রি হতো, লাঠি 10 টাকা করে, সেটা আসলে খুব দরকার নামার সময়। ওটার সময় দরকার না, কিন্তু নামার সময় ডেফিনেটলি একটা স্টিক দরকার। কংলাট পাহাড়ের উপরেও কয়েকটা রিসোর্ট আছে যেখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। যেমন এখানে আজকে নিউ ইয়ার্স ইভ, এখানেও রুম খালি আছে। তো কাজেই আপনাদের একটু খুঁজে নিতে হবে। সবসময় আপনি যেখানেই চান সেখানে হয়তো পাবেন না। আর এখানে ভিউটাও খারাপ না, ভিউটা খুবই সুন্দর। তবে আমি যেটা পছন্দ সেটা হলো যে পূর্ব দিকে ফেসিং যে জায়গাগুলো আছে থাকার জন্য, সেটাই সবচেয়ে সুন্দর ভিউ। নিচে নামাটা বেশ ইন্টিমিডেটিং। উপরে ওঠা সহজ, কিন্তু নামা অনেক কঠিন। আমরা আজ বিকেলের সূর্যাস্ত দেখবো আমাদের বারান্দা থেকে। আমাদের যে লজ, যে রিসোর্ট যেখানে আমরা আছি রাতের জন্য, আমরা সেখানে আজকে সন্ধ্যা কাটাবো সূর্যাস্ত দেখতে। একটা ব্যাপার যেটা আগে ছিল না, এবার খেয়াল করলাম যে প্রায় ডজন খানেক ছেলে মেয়ে কিংবা আরও বেশি হবে, 15-20 জনের মতো, ওরা হলুদ, তারপর ব্যাম্বু কাপ এগুলো বিক্রি করছে। যে কিনেন কিনেন কিনেন। হলুদের ব্যাপার বললো যে, আমি বললাম যে আমার দরকার নাই। না কিনেন 10 টাকা। আমি বললাম যে আমার তো দরকার নাই। তাহলে এমনি টাকা দেন। তো এটা একটু ডিসকারেজ করা উচিত আমাদের সবার। আবার পাহাড়ের নিচেও এখানে ফ্রেশ ফ্রুট, জুস, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের ব্যবস্থা আছে। এখানে সব জায়গায় বিক্রি করে কাগজের কাপে। ফাইনালি সাগর ভাই খুঁজে পাইছে একটা আসল চায়ের কাপে চা। এনজয় করেন ভাই। ডক্টর শাকিলের আরেকজন ফলোয়ার। এই গরমে পাহাড় বিজয় করে এখন একটা লেমনেড খাচ্ছি। খারাপ না। এক গ্লাস 40 টাকা, এক গ্লাস 40 টাকা। বিকেল হওয়ার সাথে সাথে ট্যুরিস্ট সমাগম বেড়ে গেছে। লাইন ধরে সবাই আসছে কংলাক পাহাড় বিজয় করতে। ভিউ অসাধারণ। আসলে এই জন্যই সাজেকে আসা, ভিউর জন্যে। নীলাকাশ, সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত পাহাড়। এই তো সাজেক, মেঘকন্যা সাজেক। ঘোরাঘুরি শেষে ফিরে এসেছি আপন ডেরায়, অ্যাটলিস্ট টেম্পোরারি ডেরা। তো সূর্য এখন মনে হচ্ছে বেশ অনেক উপরে, কিন্তু এটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই টুপুস করে ডুবে যাবে, হারিয়ে যাবে পাহাড়ের আড়ালে। অসাধারণ সুন্দর, মায়াবী এক সন্ধ্যা। বিউটিফুল। আমরা এসেছিলাম 2 রাতের জন্যে। আজ আমাদের শেষ রাত। কাল সকালে চলে যাব এখান থেকে, এবং নিয়ে যাব কিছু স্মৃতি, সুখময় সুন্দর স্মৃতি। বিউটিফুল বিউটিফুল মেঘকন্যা সাজেক ভ্যালি। অলরেডি সন্ধ্যা হওয়ার আগেই মেঘ জমা শুরু হয়ে গেছে। আসলে এটা মেঘ না কুয়াশা আমি সঠিক বলতে পারছি না। ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে এখানে। এটা এই এলাকাটা রাতেই জমে উঠে, সারাদিন কেউ রাস্তায় থাকে না, আর রাতে হলো পার্টি। হাঁটাহাঁটি করতে করতে ক্ষুধা লেগে গেছে। এখন
এরা মোগলাই বানাচ্ছে। গতকাল রাতে আমরা মোগলাই খেয়েছিলাম। আসলে চয়েস কিন্তু খুব একটা বেশি নাই, খুবই লিমিটেড চয়েস। তো হ্যাঁ, না না, চয়েস মানে সেই টেস্টের কথা বলি নাই, স্বাদের কথা বলি না, বলছি যে অনেক ডিফারেন্ট ভ্যারাইটি নাই, অনেক আইটেম নাই, ধরুন সিঙ্গারা নাই, ডালপুরি নাই। আমি ওগুলো হচ্ছে আপনার কংলাক পাহাড় তো গেছেন? কংলাক পাহাড় গেছিলাম, কংলাক পাহাড় হেলিপ্যাড ওদিকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হেলিপ্যাডের এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায়, এখানে খুবই লিমিটেড চয়েস। ওকে, ডাবল ডিম যেটা বানানো হচ্ছে। বুঝিনি হ্যাঁ, না না তুমি একটা কাজ করো, বারবিকিউ গুলো আর তুলতে বলতো, শর্ট করবে এগুলো। আচ্ছা, ও আসলে সাধারণত মোগলাইটা বানায় না, তো আজকে আমার রিকোয়েস্টে বানাচ্ছে। ঠিক আর ঠিকটা ভুল ঠিকই ধরতে পেরেছি। যাই হোক, থ্যাংক ইউ বানানোর জন্য। অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্সের মধ্যে একটা পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হলো, আমরা যে রেস্টুরেন্ট আসছিলাম একটু স্ন্যাক্স খেতে, তো ওদের এখানে আমি তো জানতাম না মোগলাই নাই, ওরা মোগলাই বিক্রি করে না, বানায়ও না। তো তা না, আমি যে সেটা রান্না করতেছে বললাম যে ভাই আমার একটা মোগলাই বানাই দাও না, আমার মোগলাই খেতে মন চাইছে। তো একটু হাসলো, হেসে বানাই দিল। ওই পরোটার যে ডো ছিল, সেই পরোটার ডো দিয়ে, দুইটা পরোটার ডো দিয়ে একটা বড় রুটি বানালো। আসলে মোগলাই রুটি তো ওই সেম ডো না, তারপরে সে চেষ্টা করেছে এবং বানানোর পর দেখলাম খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। পরে জানলাম যে সে আসলে এই রেস্টুরেন্টের ওনার। তো এখন এখানে হলো ডিফারেন্স, আপনি যখন একজন আপনার এমপ্লয়ি থাকবে, সে বলবে নাই, অথবা আমরা বানাই না, ডান, গেট আউট অফ হিয়ার। কিন্তু একজন ওনার, সে যখন ব্যবসাতে ইনভলভ থাকে, তখন রেজাল্ট কিন্তু এরকমই হয়, কারণ সে চেষ্টা করে তার কাস্টমারকে স্যাটিসফাই করতে, যে কোনোভাবেই হোক। তার দোকানে না থাকলে সে দরকার হলে অন্য দোকান থেকে এনে দিবে। সেটাই হলো একজন ওনার রান বিজনেস, দ্যাটস হাউ ইট ইজ। অনেকগুলো ইমপ্রুভমেন্টের একটা হলো এই ইলেকট্রিসিটি, কিন্তু এর যে ডাউন সাইড, সেটা হলো যে এই যে বিউটি ছিল, ন্যাচারাল বিউটি, সেটা নষ্ট হয়ে গেছে খাম্বার তার দিয়ে। যেদিকে তাকাই শুধু দেখা যায় খাম্বা আর তার। এটা কি মাটির নিচ দিয়ে নিয়ে গেলে সৌন্দর্য আরও ভালো হতো না? আমরা রাতে ডিনারের জন্য চলে এসেছি ফুডিংকি, একটা রেস্টুরেন্ট। এখানে আমরা এই আমাদের জন্য তৈরি করা হয়েছে চিকেন, ব্যাম্বু চিকেন, আমরা এটা খাবো। আর আরও কিছু সারপ্রাইজ আছে আমাদের জন্যে, দেখি ভিতরে কি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে রাতের তো তেমন ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু দিনে বিউটিফুল ভিউ। আর টেবিলের ডেকোর, এটা এথনিক যে ওরা কাপড় বানায়, সেটা দিয়ে টেবিল কভার বানানো হয়েছে। আর রাতে তারা দেখা যায়, তারা, আর দিনে বিউটিফুল মাউন্টেন ভিউ। আচ্ছা, তো আমার সাথে আছে উজ্জ্বল। ও বাই দ্য ওয়ে, আমি এরকম হুবুজুবু হয়ে গেছি কেন, হেডটাট করে? বাইরে আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে, গতকাল কিন্তু এই ঠান্ডা ছিল না, গতকাল বেশ ওয়ার্ম ছিল। আমি আজকে সারাদিনও এত গরম ছিল যে মানে ঘেমে নিয়ে গেছি। আর এখন এত প্রচণ্ড ঠান্ডা, মনে হয় টেম্পারেচার 68 ডিগ্রি হয়ে গেছে ফারেনহাইটে। এনিওয়ে, আমার সাথে আছেন এই রেস্টুরেন্টের মালিক উজ্জ্বল। তো আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, তখন ডেকে বললো যে ভাই আমি আপনার ভিডিও দেখি, আপনি এখানে আসছেন।
তো ইনভাইট করলো তার রেস্টুরেন্টে। তো বললো, অফার করলো যে আমাকে ব্যাম্বু চিকেন বানিয়ে খাওয়াবে। আমি বললাম আমি খাইছি, আমি লাইক করি না, এটা অনেক বেশি গার্লি, আমি কি বলে জিঞ্জার দিয়ে এটাকে নষ্ট করে ফেলা হয়, আর এটা কোনো স্বাদ নাই, ডিডন্ট লাইক ইট। অনেকে পছন্দ করে কিন্তু আমার কাছে ভালো লাগে না। পরে বলছে ভাইয়া আমি বানাই দেবো, আপনি খাবেন, আপনি গ্যারান্টেড যে আপনি লাইক করবেন। তো আমি বললাম ভাই তুমি যদি ইনসিস্ট করো আমি খাবো, কিন্তু আমি জানি আমি এটা লাইক করবো না। বলছে ভাই আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে, আমি 20 বছর ছিলাম ঢাকায়, আমি ঢাকার খাবার জানি। পরে বললাম ঠিক আছে, এটা আগে বলো না কেন? তো ফাইনালি তো ভাই তুমি এখানে ঢাকা থেকে পড়াশোনা করছো, তুমি এখানে বিজনেসে কীভাবে ইনভলভ হইলা? আমার আসলে রেস্টুরেন্ট পারপাস ইনভলভ হওয়া আজ থেকে 14 বছর আগে, 2014 সালে। হ্যাঁ, অনেক জায়গায় জব ট্রাই করেছি, আর একটু নিজের ব্যাকগ্রাউন্ডে পলিটিক্যাল ছিলাম, এটা আলোচনার কিছুই নেই। সেজন্য যেহেতু আমাদের বাংলাদেশি সংস্কৃতি এটা এক এক সময় এক এক রকম, ওই ব্যাখ্যায় না গেলাম। এরপর জব হয়নি। আর বিশেষ করে আমার পরিকল্পনাই সবসময় ছিল যে আমি নিজের স্বাধীন চেতা মানুষ, যে আমি নিজস্ব বিজনেস করব, নিজস্ব ব্যবসা করব, ব্যবসা করে আমি আগাবো, মানে সেবামূলক যে কোনো ব্যবসা। সারপ্রাইজটি কি আমি এখনো জানি না, তো আমার জন্য একটা সারপ্রাইজ সে আমাকে প্রেজেন্ট করবে। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, সো আই এম ইগারলি ওয়েটিং। অনেক অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছি। উজ্জ্বল ভাই থ্যাংক ইউ। আর আমরা খাবার খেয়ে আপনাদেরকে জানাবো ওদের খাবার কেমন। এর স্পেশাল হলো বিন্নি জুমের চাল, তারপর চিকেন গুতায়া, টমেটো ভর্তা, টমেটো ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা। এটা কি শুটকি? হ্যাঁ, কি শুটকি? ছুরি শুটকি। ছুরি শুটকি। আর এটা হচ্ছে যে মিক্স সবজি। আচ্ছা, এটা হচ্ছে যে সবজি ভাজি। আর তোমার স্পেশাল সারপ্রাইজটা কি? মরিচ গুতায়া। মরিচ গুতায়াটা হলো সেই সারপ্রাইজ। তারপর হচ্ছে যে এই কফি সিদ্ধ। কফি সিদ্ধ, হ্যাঁ। আচ্ছা, বাঁধাকপি সিদ্ধ। ওকে, এই চিকেন গুতাটাই স্পেশালি ছিল আমার কাছে। চিকেন গুতা, এই তিনটা আইটেম, এগুলো তো কমন, এগুলোর সাথে সবাই। অলরাইট, সো আমরা এগুলো সব ট্রাই করে দেখব। আর এটা আমার ফেভারিট, আই লাভ ইট। আর এটা আমার রেগুলার কাস্টমার রেগুলার ভাত আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব জায়গায় আপনি এটা পাবেন এখানে। রাইট রাইট, সব বড় দানা। আর ওকে, এটা হচ্ছে যে একদম এই বাঁধাকপি সিদ্ধটাকে একটু ডিফারেন্ট, এটা আমাদের বাংলাদেশি যে খাবার এর সাথে ঠিক আমরা খাওয়া অভ্যস্ত না, তো এটা আমি স্যুপের মতো খেয়ে দেখবো একটু। সিদ্ধ খাবার, যে কোনো ভেজিটেবল সিদ্ধ, মানে সিদ্ধর একটা এটা টেস্ট। আচ্ছা, সিম্পল ইয়েট এলিগেন্ট। এটার মধ্যে আসলে খুব হালকা একটু কাঁচামরিচ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, লবণ, আর এই স্পিনাচ, মেবি ড্যাশ অফ ভিনেগার। টেস্টটা কেমন আমি জানি না। ইটস ভেরি গুড, ভেরি রিফ্রেশিং। ভিতরটা দেখি কি অবস্থা। হ্যাঁ, স্টিমিং চিকেন। ওকে, এগুলো আমাদের ব্যাম্বু চিকেন, যেটা একটা গ্রিন ব্যাম্বুতে মশলা টশলা দিয়ে মাখিয়ে তারপর পুরা হয়েছে আগুনে। অর্ধেক চিকেন না আস্ত চিকেন? এখানে একটাতে থাকে 800 গ্রাম। 800 গ্রাম মানে 800 গ্রাম, যেহেতু এটা আপনারা 5 জন, এখানে পুরোই 1 কেজি দেওয়া হবে। আচ্ছা, 1 কেজি মাংস এখানে। আর এর দাম কত? 800 গ্রামেরটার দাম 1000, 1 কেজিটার দাম 1250। 1250 টাকার এটা 1 কেজি এই চিকেনের, ব্যাম্বু চিকেন। তো আমি যেটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, এর আগে যেটা খেয়েছিলাম সেটা এরকম ইয়েলো কালার ছিল না, সেটা কালার ছিল একটু হোয়াইটিশ। যে ব্যাম্বু চিকেন আগের বার এসে খেয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, সেটা এখন আরেকবার খেয়ে দেখি, সেকেন্ড চান্স। This is not the same chicken, this is different. আচ্ছা উজ্জ্বল, আমি যে ব্যাম্বু চিকেনটা খাইলাম, এটা কি ট্রেডিশনাল পাহাড়ি ব্যাম্বু চিকেন? ইয়েস, রাইট। আমি এটা করার আগে, যেহেতু আমরা বাঙালি, আমরা মশলাটা কিন্তু একটু কুক করে খাই। অ্যাকচুয়াল ব্যাম্বু চিকেন মানে আমাদের
এই জায়গার যে অ্যাকচুয়াল ব্যাম্বো চিকেন সেটা আমরা সবাই নিতে পারবো না অনেক কারণে, কারণ সেটা হয় কাঁচা মশলা মিক্স করে বাসে ঢুকানো হয়। আমি মশলাটা একটু ফাঁকি করে নিই টেস্ট হওয়ার জন্য, মাংসটা বাসেই বার্ন হয়। মশলাটা ফাঁকি করে নিয়ে মাংসের সাথে মিক্স করে ওটা বাসে দিয়ে দিই, প্রায় সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কাঁচা ফ্লেভারটা থাকে না, জিনিসটা গ্রেভি হয়, টেস্টি হয়। কেন ভালো লেগেছে আমার কাছে? কারণ এটা আসলে আমাদের দেশি স্টাইলে আমরা যেভাবে ঢাকার আশেপাশে এলাকার মানুষ যেভাবে মুরগি খেয়ে অভ্যস্ত, এটার সাথে সিমিলার টেস্ট আছে, কিন্তু রান্না হয়েছে স্পেশাল যে ব্যাম্বুর ভিতরে, সেই ব্যাম্বুর যে ন্যাচারাল ফ্লেভার সেটা ইনফিউজড হয়ে এটা আরেকটু সামথিং কমপ্লিট ডিফারেন্ট বাট এডেবল এবং এনজয়েবল। আসলে আমরা যারা আমাদের এলাকার মানুষ, আমরা কিন্তু আসলে ব্যাম্বু চিকেনটা খেয়ে আমার জানা নেই কেউ যে এত এনজয় করেছে, কিন্তু এইটা দিস ইজ কুকড আওয়ার ওয়ে ইন এ ব্যাম্বু, কাজে এটা স্বাদ ডিফারেন্ট ইয়াট ভালো ভালো ডিফারেন্ট। ইটস রিয়েলি গুড। একটা ব্যাপার, রান্না হয়েছে সরিষার তেল দিয়ে, সরিষার তেল দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে সমস্তটা, মাংস টাংস দিয়ে গুঁড়ো মশলা মাংসের সাথে মিশিয়ে, তারপর এটাকে ব্যাম্বুর ভিতরে ভরে দেওয়া হয় সরিষার তেল সহ। আর এটার মধ্যে আলাদা কোনো পানি দেওয়া হয় না, ওই যে ব্যাম্বুর ভিতরে যে ময়েশ্চারটা থাকে সেটা প্লাস মাংসের মধ্যে যে পানি থাকে সেটা দিয়ে রান্না হয়ে যায়। এখন এই ব্যাম্বু চিকেনের যে কতগুলি স্পেশালিটি আছে তার মধ্যে একটা হলো একেবারে মুরগি একেবারে ছোটো ছোটো টুকরো করে ফেলা হয়, এবং তারপর যে ম্যারিনেশন সেটা একটা ব্যাপার, আমি শিওর ঘন্টাখানেক করে অ্যাটলিস্ট ম্যারিনেট করে রাখে। তো কাজেই প্লাস সরিষার তেল এবং সব মশলা আমি বাসায় বানানোর কথা বলছি, সেটা যদি আপনার ভাপে রান্না করেন, যেহেতু ব্যাম্বু অ্যাভেলেবল না, সেটাও খারাপ হওয়ার কথা না, এটা মজা হবে। কারণ এই যে এত ছোটো ছোটো পিস, দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স ইন টেস্ট। যদিও সবসময় এটা মানে খাওয়ার কথা না, বাট স্পেশাল রান্নার জন্য এই সাইজটাও কিন্তু ভালো কাজ করে। যাই হোক, আমরা আমাদের এই মিল এনজয় করছি আসলে এখানে আসার পর। এটাই আমাদের স্বাদ, আমাদের যে প্যালেট তার সাথে ম্যাচিং একটা খাবার এনজয় করছি। উজ্জ্বলকে ধন্যবাদ যে আমাকে ডেকে আনার জন্য, ইনভাইট করার জন্য, কারণ নাহলে হয়তো এখানে আসতাম না। আর আমরা ট্রাভেল করি, আর কিন্তু আমাদের ট্রাভেল ডেস্টিনেশনগুলোতে ভালো রেস্টুরেন্ট কিন্তু পাওয়া একটু ডিফিকাল্ট, কারণ ওরা ধরে নিয়েছে আপনি ভালো খান খারাপ খান ডাজন্ট ম্যাটার, আপনি একবারই খাবেন, আপনি তো রিপিট কাস্টমার না। কাজে রিপিট কাস্টমার যেহেতু না, ওদের সেই কোয়ালিটি এবং যে স্বাদ সেটা ওদের কাছে অত ইম্পর্টেন্ট না। যেটা আমি আগেই বলেছিলাম যে সদরঘাটের রেস্টুরেন্টের সাথে আমি কম্পেয়ার করেছিলাম, যেখানে মানুষের আসলে দে ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার ইফ ইউ আর টু হ্যাপি অ্যাবাউট ইট অর নট। যাই হোক, তো আমরা এখানে যে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ এনজয় করেছি। এদের চিকেনটা ডেফিনেটলি ডিফারেন্ট, ওই যে অথেন্টিক যেটা অথেন্টিক না কিন্তু আমাদের স্বাদে, এবং এটা আমাদের বাসার মুরগি রান্নার মতো না, তার চেয়ে ডিফারেন্ট একটু জিনিস, ডিফারেন্ট একটা স্বাদের, একটু অ্যাডভেঞ্চারাস হলে। তবে এটা আপনি খেতে পারবেন, আপনার রেগুলার চিকেন খেয়ে অভ্যস্ত হলে খেতে পারবেন। অন্য আইটেমগুলো যেগুলো খেয়েছি প্রতিটাই খুবই সুস্বাদু ছিল। এই গত 2 দিনে আজকে সেকেন্ড নাইট আমাদের, একই মুরগি তরকারি আর ওই ডাল আলু ভর্তা খেয়ে একটু বোর্ড হয়ে গিয়েছিলাম, যে এটা একটু ডিফারেন্ট ছিল, এনজয় করেছি। যাই হোক, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের আজকের দিন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। আরো নিজে মরে যায় না, শোনাশো ফুটবে। অলরাইট, নো কেয়ার। খুলতেই তো পারি না। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এখানে তেমন কিছুই হয় নাই, ওই কয়েকজন একটু পটকা ফুটিয়েছে। এখানে ফানুস উড়ানো নিষেধ, পটকা ফোটানো নিষেধ, তো তারপরও মানুষ কেউ কেউ আর কি ফোটাচ্ছে। কিছু একটা ফুটাও। হ্যাঁ, এটা কি পপ করে নাই তো?
এটা প্রতারক করলো।